দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের কৃষি খাতে যে বাজেট আসতে যাচ্ছে সেটা কেমন হওয়া উচিত এবং কি কি বিষয় এখানে গুরুত্ব দিয়ে দেখা উচিত। আমার সাথে আলোচনার জন্য দুজন অতিথি আছেন। আমার সাথে আছেন ডক্টর আজরিন করিম, তিনি সিনিয়র রিসার্চ ফেলো বিআইডিএস, এবং আমার সাথে আছেন সাইদ শাহিন, তিনি সিনিয়র রিপোর্টার, কৃষি নিয়ে রিপোর্টিং করেন। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠান শুরু করবার আগে, আলোচনা শুরু করবার আগে বাংলাদেশ টেলিভিশনের একটা ছোট প্রতিবেদন দেখে নেব এবং তারপর আলোচনা শুরু করছি। বাংলাদেশে কৃষিখাতের পটভূমি নির্ধারণ করতে হলে প্রথমেই দেশের সামগ্রিক কৃষি নির্ভর অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও কৃষকের জীবনমান উন্নয়নের প্রেক্ষাপট বিবেচনা জরুরি। কৃষি দেশের জিডিপির প্রায় 12 থেকে 13% অবদান রাখে এবং দেশের একটি বৃহৎ জনগোষ্ঠী অর্থাৎ 40% এই খাতে নিয়োজিত। বাজেট নির্ধারণে এই খাতের কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তায় অবদানের দিকগুলো গুরুত্বপূর্ণ। আর তাই বাজেটে সার, ডিজেল ও কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি অব্যাহত এবং সহজলভ্য করার কথা বলছেন খাত সংশ্লিষ্টরা। তাদের মতে কৃষি ও কৃষকের জীবনমান উন্নয়নে সহজ শর্তে কৃষি ঋণ প্রদান এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহায়তা তহবিল গঠন, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনার উন্নয়ন প্রয়োজন। গুরুত্ব দিতে হবে কৃষি গবেষণায় বাজেট বাড়ানোর দিকেও, বিশেষ করে জলবায়ু সহনশীল জাত উদ্ভাবনে, সেই সাথে ডিজিটাল কৃষি তথ্য সেবা ও প্রশিক্ষণ সম্প্রসারণ। বাংলাদেশের কৃষিখাতের বাজেট এমনভাবে হওয়া উচিত যাতে কৃষকদের জীবনমান উন্নত হয়, উৎপাদনশীলতা বাড়ে এবং কৃষিকে টেকসই ও প্রযুক্তি নির্ভর খাতে রূপান্তর করা যায়। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কৃষি বীমা চালু ও সম্প্রসারণ, কৃষকদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি জরুরি। যুবদের জন্য আধুনিক কৃষিতে প্রশিক্ষণ ও উদ্যোগে বিনিয়োগ প্রণোদনা, নারী কৃষকদের জন্য আলাদা সহায়তা ও প্রযুক্তি প্রবেশাধিকার নিশ্চিত করা। বাংলাদেশের জাতীয় বাজেটে কৃষিখাতের কিছু মৌলিক দুর্বলতা রয়েছে যা কৃষি উন্নয়ন ও কৃষকের কল্যাণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদগণ। তাদের মতে কৃষি দেশের অর্থনীতির প্রাণ হলেও বাজেটে এর জন্য বরাদ্দ মোট বাজেটের তুলনায় খুবই কম, 5%-এর নিচে। কৃষি জিডিপিতে 12 থেকে 13% অবদান রাখলেও বাজেটে আনুপাতিক হারে বরাদ্দ দেওয়া হয় না। এছাড়া বাজেটে নারী কৃষক বা প্রান্তিক কৃষকদের জন্য আলাদা পরিকল্পনা ও বরাদ্দ প্রায় থাকে না। আবহাওয়া ও বাজারভিত্তিক ঝুঁকি মোকাবেলায় বাজেটে কৃষকদের জন্য ফসল বীমা ও ক্ষতিপূরণ সিস্টেম চালুর প্রয়োজনীয়তার কথা বলেন খাত সংশ্লিষ্টরা। দর্শক, আপনার প্রতিবেদনটি দেখলেন, আমরা আলোচনা শুরু করছি। শাহিন, আপনার সাথে আলোচনা শুরু করি। বাংলাদেশে এই অর্থ বছর, যেটা আমাদের জুলাই মাসে শুরু হয়, জুন মাসে শেষ হয়, এই বছরটায় তো কৃষি খাতে একটা অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগ গেছে। আমরা বেশ কয়েকবার বন্যার সম্মুখীন হয়েছি, তার ফলে ফসলের ক্ষতি হয়েছে, এটা আমরা বড়ভাবে দেখেছি। আর একটা বড় বিষয় যেটা আমাদের আছে সেটা হলো যে গত 2-3 বছর ধরে যেই ধরনের একটা মূল্যস্ফীতির চাপের ভিতরে আছি, তাতে কৃষি খাতের উৎপাদন কীরকম হচ্ছে, সরবরাহ কেমন থাকছে, পুরোটাই তো খুবই গুরুত্বপূর্ণ। তো সেই পরিস্থিতিতে এই অর্থ বছরের সার্বিক কৃষির যে পারফরমেন্স, এইটাকে যদি একটু দেখেন, বিশেষত এখনও বোরোর যে ধানটা আছে এটা সব জায়গা থেকে হয়তো এখনও মাঠ থেকে উঠে নাই, কোনো কোনো জায়গায় ফসল কাটা হয়েছে, কোনো জায়গায় হয়তো এখনও বাকি আছে। কেমন দেখছেন এইবারের পারফরমেন্স এবং কি ধরনের আমাদের বিষয়গুলোকে বিবেচনায় অভিজ্ঞতা থেকে শিখতে হবে এই বছর? এইবার আমরা যেটি দেখছি যে কর্তৃপক্ষের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ যেখানে যেটা হচ্ছে সেটাকে স্বীকার করে নিচ্ছে, ফলে যেটি হচ্ছে যে পরিস্থিতিকে তারা ট্যাকেল করতে পারছে। এইবার আসি আমরা টোটাল, কিন্তু এই প্রসঙ্গে যদি জিজ্ঞেস করি সেটা হলো যে এখন আমরা মে মাসে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, জুন আসতে যাচ্ছে, প্রায় জুন মে প্রায় শেষ, এখনো তো আমাদের আমন ধানের হিসাবটাই আমরা পাই। যারা মানে যদি ক্ষয়ক্ষতির হিসাবের চাইতে বড় কথা হলো যে উৎপাদনের পরিস্থিতিও জানতে হবে এবং আমন ফসলটাই একটা
বড় ক্ষতির মধ্যে পড়েছিল বন্যার ভিতরে। তো সেই দিকটা যদি আমি বিবেচনা করি, মানে সরকারের নীতি ঠিক করার ক্ষেত্রেও এটা কি খুব মানে কাজে লাগছে কিনা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কেন এই হিসাব দিচ্ছেন আপনারা জানেন কিনা? হ্যাঁ, এটি দেখুন যে আমরা গত 23-24 অর্থ বছরের আমনের উৎপাদনের চূড়ান্ত হিসাবটা পেয়েছি, 24-25টা এখনও পাইনি। 1,66,000 টনের মতন উৎপাদন হয়েছিল ওই অর্থ বছরে। ধরে নেওয়া হচ্ছে যে 10%-এর মতন উৎপাদন হয়তো বা কমতে পারে নানান কারণে, এবং সরকারের কিন্তু এই কমার প্রবণতাকে সামনে রেখেই পরিস্থিতি সামলানোর জন্য তারা কিন্তু ইম্পোর্ট পলিসি নিয়েছে আর কি। আপনি জানেন যে প্রায় সরকারিভাবে 17 লাখ টন অথবা এর কাছাকাছি সরকারিভাবে আমদানি করার পরিকল্পনা রয়েছে, এবং প্রায় 10 লাখ টনের উপরে অলরেডি চলে এসছে চাল, এবং বেসরকারিভাবে বেশ বড় অঙ্কের চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। তো তাদের কিন্তু একটা পলিসি আছে যে উৎপাদন কমতে পারে কিংবা উৎপাদনের চাহিদার তুলনায় যে আমাদের সেই আশঙ্কাটা ছিল এইবার উৎপাদন কম হয়েছে, নিশ্চিতভাবে কিন্তু কত কম হয়েছে এটা বলা যাচ্ছে, এটা বলতে পারছে না। এটা বলতে না পারার কারণ হলো আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিবিএস এর মধ্যে যে তথ্য যুদ্ধ হয় আর কি। এরা সবসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় উৎপাদনটাকে বাড়িয়ে দেখানোর যে প্রবণতা, এবং বিবিএস এটাকে একটা রেশনাল পর্যায়ে নিয়ে আসার যে প্রবণতা, সেটি কখনোই যৌক্তিক পর্যায়ে আসছে না আর কি। আমরা বেশ কিছু প্রোডাকশনের ক্ষেত্রে, কৃষি পণ্যের ক্ষেত্রে দেখে থাকি যে বিবিএস যেটি দেয়, ডিএই যেটি দেয় সেটির সাথে বিবিএস এর প্রায় 10-20% পার্থক্য থাকে। এটি খুবই অগ্রহণযোগ্য একটি কাজ। রাষ্ট্রের সরকারের দুটি প্রতিষ্ঠান, সেই দুটি প্রতিষ্ঠানের মধ্যে উৎপাদনের তথ্যের যে ফারাক এবং নীতি প্রক্রিয়ায় যে বাধা তৈরি করে, সেটি কিন্তু খুবই দুঃখজনক। এবং এখন যেটি হচ্ছে যে সরকার গত দুটি প্রতিষ্ঠানের মধ্যেই তথ্যগত গ্যাপটা দূর বিবেচনায় নিয়ে আগামভাবে আমদানির একটা উদ্যোগ নিয়েছে, সেটি সাধুবাদ পাওয়ার জন্য। আমি ছোট করে যদি জিজ্ঞেস করি, আমরা এটার বিস্তারিত যাব, এইবারের বোরো কেমন হচ্ছে বলে আপনারা জানতে পারছেন? বোরোর একটি ঝুঁকি তো আপনি জানেন যে খরার কারণে একটি ঝুঁকি তৈরি হয়েছে, আরেকটা হলো দক্ষিণ পশ্চিম অঞ্চলে বেশ শিলাবৃষ্টি হয়েছে এবং মুষলধারে বৃষ্টি হয়েছে। সেটির কারণে আমার বাড়ি ওই অঞ্চলে হওয়ার কারণে আমি নিজে দেখেছি যে মোটামুটি ক্ষতি হয়েছে, বড় ধরনের ক্ষতি হয় নাই। কিন্তু এটিতে যেটি হয় যে ছোট ছোট কৃষক তো সবারই ক্ষতি হলে একটা গ্রস বড় ক্ষতি হয়। আমরা সবচেয়ে শঙ্কার জায়গাটা প্রকাশ করছি যে হাওড় অঞ্চলে, হাওড় মানে মূল হাওড় আর কি, হাওড়ের সমতল এবং মূল হাওড়, এই দুইটা জায়গার ভিতরে ধান কাটা হয়ে গেছে। দুর্যোগ অধিদপ্তর অলরেডি আগাম বন্যার একটা শঙ্কা প্রকাশ করেছে এবং সতর্কতামূলকভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর 80% পেকে গেলে ধান কাটার নির্দেশনাও দিয়ে দিয়েছে। কিন্তু সমস্যাটা দেখুন, আমরা অনেক আগের থেকেই বলে আসছিলাম যে শ্রমিক সংকট, লেবার সংকট একটা কৃষিতে আছে, এবং আপনি জানেন যে হাওড় অঞ্চল এটি আরও বেশি। কিন্তু সরকারের এখানে যেটি সবচেয়ে বেশি প্রয়োজন ছিল মেকানাইজেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই অর্থবছরে দুঃখজনকভাবে হলো কি কারণে মেকানাইজেশন প্রক্রিয়াটাকে বন্ধ রাখা হয়েছে এটি আমার জানা নাই। আমার মনে হয় এই কাজটি অবশ্যই করতে পারলে আমার মনে হয় হাওড় অঞ্চলে ধানটা কাটার সুবিধা হতো। প্রসঙ্গে জিজ্ঞেস করি, ডক্টর রাজেন করিম, আপনি তো গবেষণা করেন, কৃষি নিয়েও করেন, আপনার দুর্যোগ ব্যবস্থাপনা নিয়েও আপনার অনেক গবেষণা আছে। সেই দৃষ্টিভঙ্গি থেকে মানে এই অর্থ বছরের ভেতর দিয়ে একটা টালমাটাল পরিস্থিতির ভিতর দিয়ে গেছে কৃষি, সেটা কোনো একভাবে সামলানো হয়েছে। আবার সবজির চাষটা ভালো ছিল, ধানের চাষটা হয়তো অতখানি হয়নি। সেইখানে উৎপাদন খরচটাও আবার অনেক কৃষক কম পেয়েছেন, এরকম অভিযোগ আছে যে আলু এবং সবজির ক্ষেত্রে, রবি শস্যের ক্ষেত্রে এটা হয়নি। আপনার কি মনে হয় যে কী ধরনের মানে অভিজ্ঞতা আমাদের এই বছরে নেওয়া উচিত, যেটা আমাদের সামনের অর্থ বছরে কাজে লাগবে? একটা প্রজাতি হচ্ছে আপনার সেই আউশ ধান, একটা হচ্ছে আপনার আমন, আর একটি বোরো। আউশটি হচ্ছে শুষ্ক মৌসুমের যে ফসল আমরা বলি, আমনটি হচ্ছে আমাদের বর্ষা মৌসুমের, আর বোরোটি চলে যাবে আমাদের শুকনো, তাই না? তাহলে এই যে বিষয়গুলো কাজ করে, এটা থেকে কিন্তু অটোমেটিক্যালি আমরা যে ডিজাস্টারের যে কনসেপ্টটা, এটাই কিন্তু এখানেই রিলেট করতে পারি, কারণ ওয়েদারের সাথে একটা সম্পর্ক আছে, এবং সেভাবেই কিন্তু আমাদের ফোরকাস্টিংটাও করা উচিত, বাজেটিংয়ের চিন্তাটা ওভাবে আসবে পরবর্তীতে। আমাদের কারেন্টলি যেটা চলছে সেটা হচ্ছে যে আমাদের হাতে এখন যে ইনফরমেশন বা ডেটা আছে, সেটা কিন্তু আসলে আছে হচ্ছে গত বছরের।
মানে বা তার পূর্ববর্তী বছরগুলোর সাম্প্রতিক সময়ের যে আপডেটেড যে ডেটাগুলো, তথ্যগুলো, সেগুলো কিন্তু আমরা এখনো খুব যেটাকে বলে যে পলিসি মেকিং প্রসেসে কাজে লাগানোর জন্য সেভাবে আমরা আসলে এখনো পেয়ে উঠিনি। তাহলে যেটা পাচ্ছি, যেটা খুব রিসেন্টলি আমরা পেয়েছি, সেটা হচ্ছে যে ইনফ্লেশনের একটি তথ্য, যেটা আমরা বলছি যে আপনার 9% মতো। কিন্তু এই 9% মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফুড ইনফ্লেশনটাই হাই, সেখানে আবার রাইসটাই কিন্তু প্রাথমিকভাবে বেশি। তাহলে এটা কেন হচ্ছে? আমাদের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্নগুলো আসছে, কিন্তু কারণ এই প্রশ্নটাই কিন্তু আমাদেরকে সামনে যে বাজেট আসবে সে বাজেটে আমাদের যে টোটাল আকার কিংবা আমরা অন্যান্য যে প্রণোদনা কিংবা অন্যান্য যে ইনসেন্টিভগুলো দিব ওইখানে আমাদেরকে ইনফ্লুয়েন্স করবে। সরকারের এখন পর্যন্ত আমরা যেটুক যোগাযোগ শুনতে পাচ্ছি, সেখানে বলা হচ্ছে যে অর্থ মন্ত্রণালয় থেকে যে বাজেট বক্তৃতা তৈরি করা হবে, সেখানে কিন্তু মানে মূল্যস্ফীতিকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ হিসেবে বাজেট তৈরি করা হচ্ছে। ফলে সেই দিক থেকে আমার মনে হয় যে আপনার কথাটা খুবই প্রাসঙ্গিক। যেহেতু আবার ডিজাস্টারের কনসেপ্টও এসছে, আমরা তো জানি যে বর্ষা মৌসুমে আমাদের ফ্লাড হওয়ার আশঙ্কা আরও বেশি। অলরেডি আমাদের কিছু হয়েছে, প্রাথমিক সতর্কতাগুলো আমাদের জারি করা হয়েছে, কিন্তু আরও আশঙ্কা থাকবে। তাহলে অটোমেটিক্যালি আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে সঠিক একটা ফোরকাস্টিং করা, যেটার বেসিসে আমরা কিন্তু একটা প্রাকলিত একটা যে বাজেট সেটা আমরা প্রণয়ন করতে পারবো। কারণ তারপরে তো আমরা আমাদের যে নানা যে সংখ্যাগুলো সেগুলোকে যেন আমরা ইনকর্পোরেট করতে পারি নানা প্রণোদনার মাধ্যমে, যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট হয়ে আসবে। তাহলে এই জায়গায় যে তথ্যের যে আমাদের যে একটা গ্যাপ কিংবা তথ্যের যে আমাদের একটা কনফ্লিক্ট, যেটা শাহিন ভাইও মেনশন করেছেন, এটা খুবই খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এটা আমরা আমাদের নিজেদের গবেষণাও দেখেছি। আমরা যখন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাথে একটা কাজ করছিলাম ভেরি রিসেন্টলি, আমরা আমাদের অনেক সিনিয়র কলিগসদের সাথে আমরা ওখানে ইন্টারভিউ করেছি। ওনারা নিজেরাও আসলে এটা জানেন এবং স্বীকার করেন, হয়তো এটা ওপেনলি হয়তো আসেন না। কারণ হচ্ছে যে এই যে বিভিন্ন গভর্নমেন্ট যে সংস্থাগুলো, আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলো, তাদের মধ্যে যে নিজেদের মধ্যে যে একটা কোঅর্ডিনেশনের যে একটা সমস্যা, এবং সেখানে যে ওনারা যে একমত হতে পারেন না এই তথ্যের যে একটা ডিজামিনেশনের বিষয়, এটা কিন্তু আমাদের সলভ করা খুবই জরুরি, খুবই জরুরি। আমি মানে এটার বিষয়ে কোনো আমাদের আসলে সন্দেহ করা উচিত নয়, এবং আমাদের এটা এই জায়গাটা খুবই মানে জোর দেওয়া উচিত। কারণ শুধু এটা দুটো সংস্থাই কিন্তু নয়, কারণ আপনি দেখবেন যে শুধু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নয়, সেখানে ডিএই আছে, এবং অনেক সময় স্পার্সও কিন্তু যুক্ত হয় সেখানে, তাদের স্পেশাল ক্রপের বিভিন্ন প্রোডাকশন রেটেতে। ওনাদের মধ্যে যে জায়গাটা কনফ্লিক্ট হয় সেটা হচ্ছে মেথোডোলজি নিয়ে। ওনারা বলেন যে না, আমাদের মেথোডোলজি হচ্ছে সঠিক, এবং আরেকটা গ্রুপ বলছেন। কিন্তু এখানে আমাদের যেটা যারা পলিসি মেকার কিংবা সাধারণ যেটা জনগণ, ওনাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ওনাদের তো জানতে হবে এক্স্যাক্টলি কোথায় আমরা কত আমরা উৎপাদন করছি, কোথায় আমাদের ঘাটতি আছে, সেটার উপর বেসড করে আমরা যে আমদানি ডিসিশন বলেন, প্রণোদনার ডিসিশন বলেন, ইভেন ডিজাস্টারের যে ইস্যুটা আসছে, লস অ্যান্ড ড্যামেজের ক্ষেত্রে যেটা হয়, আমরা টোটাল একটা এস্টিমেশন আমরা দেখতে পাই যে সে একটা ফ্লাড হয়ে গেল, ইভেন যেটা খুব তাড়াতাড়িও যদি চলে যায় অথবা 2 মাসও লিঙ্গার হয়, আমরা যেটা করি সব সেক্টর মিলিয়ে একটা এস্টিমেট আমরা তৈরি করি। কিন্তু আলাদা করে যে একটা খাত ওয়াইজ যে একটা এস্টিমেট করা, যে স্পেশালি আপনার এগ্রিকালচারের জন্য, কৃষির জন্য, যে আমরা একটা যে তথ্যের আলাদা করে একটা বলবো যে কত পার্সেন্ট আমাদের এই গ্যাপটা হয়েছে, কত পার্সেন্ট ক্ষতিটা হয়েছে, এক্স্যাক্টলি সেটা থেকে আপনি কিন্তু অন্যান্য সিদ্ধান্তগুলোতে আসতে পারবেন। তখন আপনি বলতে পারবেন যে আমাদের সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামগুলো, সে ভালনারেবল গ্রুপ ফিডিং হোক কিংবা ফুড ফর ওয়ার্ক, এই প্রোগ্রামগুলো আমরা কত আমরা এখানে অ্যালোকেট করবো, কিংবা আমরা থোক বরাদ্দ কত দিব, কিংবা ইভেন আপনার ড্যামেজ কন্ট্রোলে কত যাবে, এই জিনিসগুলোর সিদ্ধান্তগুলো আমরা সঠিকভাবে নিতে পারি আপনি না। ঠিকই বলেছেন। এবং তার সাথে তথ্য উৎপাদনের আরেকটা বড় জায়গা হলো যে শুধু তো সরকার নীতি নির্ধারণের জন্য তথ্য উৎপাদন ব্যবহার করবেন তা না, হয়তো আমাদের সার্বিকভাবে সবার কাছে প্রকাশ করা হয়নি, কিন্তু আসলে আমনের হিসাবটা সরকারের হয়তো আছে, বা সবজি চাষের আলু উৎপাদন কত হচ্ছে সরকার আছে, এই জন্য ওনারা দিচ্ছেন না। কিন্তু ওনারা যেটা ভুলে যান সেটা হলো যে আমাদের এই তথ্য উপাত্তগুলো ব্যবহার করে, এমনকি ধরেন ব্যবসায়ীরাও যারা আছেন তারাও তো এক ধরনের ফোরকাস্ট করেন যে তারা কি পরিমাণ আমদানি করবেন কি না, এটার পরিস্থিতি কী হবে। ফলে তথ্য উপাত্তের এই ব্যবহারটাকে আমার মনে হয় যে আপনি ঠিকই বলেছেন গুরুত্বপূর্ণ। আমি এই পর্যায়ে একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আলোচনায় ফিরব। দর্শক, আমরা বিরতির পর আলোচনা করব যে আমাদের কৃষি খাতের কোন জায়গাটাতে সামনের বছর বাজেটে গুরুত্ব দেওয়া উচিত।
ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আবার আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম কৃষি খাতের বাজেট বরাদ্দ কেমন হওয়া উচিত। দর্শক, আমার সাথে আলোচনা করবার জন্য আজকে দুজন অতিথি আছেন। আমার সাথে আছেন ডক্টর রাজরিন করিম এবং সাইদ শাহীন। বিরতির আগে সাইদ শাহীন আমরা আলাপ করছিলাম যে কৃষি খাতের এই বছরের পারফরমেন্সের ব্যাপার। একটা বড় জায়গা যেটা আমরা আলোচনা করি না সেটা হলো যে আমার শস্যভিত্তিক কৃষির বাইরেও তো একটা বড় কৃষির জায়গা আছে, যে আমাদের মৎস্য পশুপালন এবং সেই জায়গাটা। এবং অনেক সময়ই আমরা কৃষি উৎপাদনের যখন বাজেট আলোচনা করি, এটা ওই শস্যভিত্তিক আলোচনাটাই বেশি থাকে। এর মধ্যে আমাদের সেচের ব্যবস্থা আছে কিনা, সারের ব্যবস্থা আছে কিনা, এইটা বড় করে থাকে। একটা সামনের বাজেটের জন্য আলোচনার ক্ষেত্রে বড় জায়গা আছে হলো সারের সরবরাহ, এটা আমাদের থাকে। তার বাইরে আপনি কোন জায়গাটায় দেখেন যে আমাদের মূল্যস্ফীতির নিয়ন্ত্রণের কথা বলি, খাদ্য নিরাপত্তার কথা বলি, পুষ্টির গুরুত্বের কথা বলি, কোন জায়গাটায় গুরুত্ব দিতে বলবেন? ধানের বাইরে আমাদের পুষ্টি হিসেবে ডিম, দুধ এবং মাংসের একটা বড় জায়গা রয়েছে আলোচনার। সবজি খুবই গুরুত্বপূর্ণ হয়ে শস্যের ক্ষেত্রে মানে আলু, পেঁয়াজের মতো সবজি এবং আলু অবহেলিত পণ্য হিসেবে কৃষক সবসময় এটিকে ধরে রেখেছে। কিন্তু এর বাইরে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন আমার কাছে মনে হয় সামনের দিনে পুষ্টি নিরাপত্তার জন্য মুরগি এবং ডিম এবং দুধ, এই তিনটা আমাদের ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে বলে আমি শঙ্কা করছি। ফিডের দাম বেড়ে যাওয়া, একদিনের বাচ্চার দাম বেড়ে যাওয়া এবং তাপদাহের কারণে তাদের প্রায় কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে আর কি। তো সেই ক্ষতিটা আসলে তারা এক ধরনের এস্টিমেশন করেছে, এখানে গবেষণার সুযোগ আছে তারা আসলে কতটুকু ক্ষতির শিকার হচ্ছে। সবচেয়ে বড় শঙ্কার বিষয় হলো যেটি খামার বন্ধ হয়ে যাচ্ছে, নানান কারণে হচ্ছে, প্রাকৃতিক, অর্থনৈতিক নানান ইস্যুর কারণে। তো এই জায়গাটা সরকার কিন্তু আগামী বাজেটে একটা বড় ধরনের বরাদ্দ কিংবা দেখভাল করার জায়গা তৈরি হয়েছে। কিছু কিছু সংগঠন থেকে অর্থনৈতিক সুবিধা, ভর্তুকি সুবিধা, নানান কিছু চাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে, চাচ্ছে। কিন্তু আমার মনে হয় এটা যৌক্তিকভাবেই মানে দেখা উচিত তাদের চাওয়াটা, এবং সেটি করা উচিত। এর বাইরে যেটি হলো মৎস্য খাতে আমরা ধরেই নিচ্ছি যে মৎস্য খাতের উৎপাদন আমাদের বরাবরের মতন ভালোই থাকবে। এবারও কিন্তু তাপদাহ এবং রেণুপোনা জনিত যে বিষয়গুলো রয়েছে সেটির কারণে কিন্তু উৎপাদন বাধাগ্রস্ত হওয়ার একটা বড় ধরনের চাঙ্ক রয়েছে। তো সার্বিকভাবে আমরা শস্য বহির্ভূত মাছ এবং মাংস দুটির ক্ষেত্রে কিন্তু ঝুঁকি তৈরি হয়েছে আমাদের নানাবিধ কারণে আর কি। হ্যাঁ, আমি ডক্টর রাজরিন করিম, আমরা আরেকটা বড় বিষয় যেটা আলোচনা করি সেটা হলো যে কৃষকের দাম পাওয়া না পাওয়া এবং তার যে উৎপাদন খরচ তার সাথে মিলে যথেষ্ট মানে দাম তারা পাচ্ছেন কিনা এবং এইটাতে উৎসাহিত হচ্ছেন কিনা, এবং এইটাতে বাজেটের গুরুত্ব কতখানি আছে। মানে এটা তো ধান চালের জন্যও যেমন সত্যি, একই রকমভাবে সবজির ব্যাপারে দেখি এবারে আলুর ব্যাপারে একটা বড় আলোচনা হয়েছে। ডিমের বিষয়টাও বারবার আসে যে আসলে উৎপাদন খরচ কত, আসলে এটার কত দাম পান। এই বিষয়টায় মানে বাজেট কোন জায়গাটাতে মানে মনোযোগ দিবে? আমার কাছে মনে হয় যে এই বিষয়টা কিন্তু আজকে নতুন নয়, তাই না? কারণ হচ্ছে আপনি যদি আমরা যদি আজকে মানে যোগাযোগ ব্যবস্থার দিকে তাকাই কিংবা ট্রান্সপোর্ট কস্টের দিকে তাকাই, এটা যেমন হিস্টোরিক্যালি আগেও আমাদের জন্য সমস্যা, একটা চ্যালেঞ্জের জায়গা ছিল, আজকেও কিন্তু সেটা আছে। এটার সাথে বাড়তি হিসেবে যে চ্যালেঞ্জটা আসলে এখন যুক্ত হয়েছে, কিংবা চ্যালেঞ্জ নয় যেভাবে আমরা দেখি, সেটা হচ্ছে যে আমাদের যে একটা রাজনৈতিক পট পরিবর্তন যে হলো। কারণ এইটাতে যেটা হয়েছে যে আমরা কিন্তু অনেকেই যারা আগে একটা নির্ধারিত পদ্ধতিতে এই ট্রান্সপোর্ট কস্ট কিংবা এই যাতায়াত ব্যবস্থার যে অন্যান্য যে ডিমান্ড সাপ্লাই বা ভ্যালু চেইনের যে বিষয়গুলো এগুলো কন্ট্রোল করতো, ওনারা কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে ইনসেন্টিভাইজ হয়ে গেল, কারণ হচ্ছে একটা রিফর্ম হচ্ছে কিংবা একটা চেঞ্জ আসছে, এই ধরনের একটা পার্সপেক্টিভ থেকে অনেকেই দেখা যাচ্ছে তারা কাজ বন্ধ করে বসে আছে, কিংবা এন্টারপ্রেনারশিপ স্কিলে যে জায়গাটায় হয়তো ফান্ডিং আছে কিন্তু তারপরও কোনো ব্যবস্থা নিচ্ছে না, এই জাতীয় কাজগুলো ওনারা করছে। কিন্তু তাতে যেটা হচ্ছে যে দুটো গ্রুপ কিন্তু আসলে তৈরি হয়েছে। একটা গ্রুপ হচ্ছে যারা আগে থেকেই কিন্তু এই যোগাযোগ ব্যবস্থাকে অনেকটা কন্ট্রোল করত এবং এই প্রাইসটা গ্রাম থেকে ঢাকা অবধি আসার
এই মাঝপথে যে মানে মধ্যস্বত্বভোগী যে গ্রুপটা আছে তাদের ক্ষেত্রে যে একটা ভীষণভাবে যে একটা ওঠানামা করতো এই জায়গাটা, যে একটা তারা যে একটা ইনসেন্টিভ পেতো, ওই ইনসেন্টিভের কারণে 2 টাকার যে জিনিসটা, সে একটা টমেটোর যদি কেজি অনেক সময় পড়ে যেত যে 10 টাকা, 2 টাকা থেকে 10 টাকায়, সেটা গিয়ে এখন হয়ে যাচ্ছে 100-150 টাকা ঢাকা অবধি আসতে আসতে। তাহলে সেটা কিন্তু আগেও ছিল। এখন যেটা হচ্ছে যে আমরা কিন্তু চেঞ্জটা এক্সপেক্ট করছিলাম। আমরা চেঞ্জটা যেখানে এক্সপেক্ট করছিলাম সেটা হচ্ছে যে মার্কেটে সিন্ডিকেশনের যে শব্দটা আমরা ব্যবহার করি, এটাকে নিশ্চয়ই এখন অনেকখানি আমরা রিল্যাক্স ভাবতে পারি, কিংবা সিন্ডিকেটটা ভেঙে দেওয়া হচ্ছে। রিফর্মের একটা আমরা আশাবাদী যে রিফর্মগুলো কাজে আসবে, এবং বিভিন্ন রিপোর্টে অনেক ভালো ভালো সাজেশন কিন্তু আসছে। কিন্তু আইডিওলজিক্যালি যেটা হচ্ছে যে আপনি যদি এখন বাজেটকে ফোকাস করেন, কোথায় আপনি ইন্টারভিউটা করবেন? কারণ এই যে ক্ষতিটা, আপনি কৃষক পর্যায়ে যে ক্ষতিটা, ব্যাক টু দ্য ফার্মার্স, ওই জায়গাটায় কিন্তু ফার্মার্সের ওয়েলবিং এর দিকে দেখতে গেলে আসলে কিন্তু খুব ভালো কোনো অগ্রগতি হয়নি। এটা জাস্ট শিফটিং অফ পাওয়ারের মতো হয়ে গেছে, ঠিক আছে? একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপে চলে আসছে, কিংবা একটা গ্রুপ আগে কন্ট্রোল করতো, এখন অন্য একটা গ্রুপ অন্যদিকে কন্ট্রোল করছে। কিন্তু আপনি যদি আজকে ফার্মার্সদের দিকে তাকান, আমাদের কৃষকদের দিকে তাকান, ওনাদেরকে তো আমাদেরকে একভাবে না একভাবে একটা সাবসিডাইজড করতে হবে এই জায়গাটা। তাহলে ওই জায়গা থেকে ওনাদের জন্য যে ধরনের স্কিমগুলো আগেও ছিল, ওই স্কিমগুলোকেই যদি আমরা একটু রিভাইটালাইজ করি, কিংবা ওখানে যদি আমরা কোনো একটা পার্টিকুলার কোনো ব্যবস্থা চিন্তা করতে পারি যে কিভাবে তাদের ক্ষতিটাকে, যেমন যদি আপনি আজকে ইন্স্যুরেন্সের কথা দেখেন, ক্রপ ইন্স্যুরেন্স, এটা কিন্তু আমরা কখনোই কার্যকর করতে পারিনি। 2-1বার চেষ্টা করা হয়েছিল, আমার মনে আছে যে এডিবির সহায়তায় 2-একটা প্রকল্প করা হয়েছিল, ছোট পাইলট প্রকল্প বলতে পারেন, তারপরে কখনোই বড় আকারে আসে, যেমন ওয়েদার বেসড ইন্ডেক্স, যেগুলো শস্য বীমা, এই ধরনের কোনো বিষয়। ক্রপ ইন্স্যুরেন্সের কনসেপ্টটা এখনো কিন্তু জাস্ট খাত ওয়াইজে থোক বরাদ্দের মধ্যে রয়ে গেছে। আমরা একটা 100 কোটি টাকা অ্যালোকেশন করলাম, ওটাই রয়ে গেছে, এটা কখনোই ব্যবহার হয় না, এবং কখনোই কোনো পলিসি হয়নি, কখনোই কোনো ফ্রেমওয়ার্ক হয়নি কিভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তা আমার কথা যেটা এখানে বলা, সেটা হচ্ছে যে ফার্মার্সদের কিন্তু একটা কম্পেনসেশনের যে একটা স্কিম তৈরি করা, কারণ তাদের ক্ষতির পরিমাণটা যেটা নানা ক্ষেত্র থেকে আসে, ওটা কিন্তু আমরা আসলে সঠিকভাবে এস্টিমেট করতে পারি না, এবং সেটা আসলে তাদের পর্যায় পর্যন্ত আসলে একটা বড় ইনস্ট্রুমেন্ট তো হলো যে কৃষি ঋণের বিতরণের কথা আমরা বলি, যে যখন এই ধরনের ডিজাস্টার হয়, একটা বড় মানে ইনস্ট্রুমেন্ট সরকার ব্যবহার করতে চান যে কৃষি ঋণটাকে একটু বাড়ানো যায় কিনা। এইবারের পরিস্থিতি আপনি কেমন দেখেন কৃষি ঋণের বিতরণ? কৃষি ঋণের বিষয়টা হচ্ছে যে আমরা যদি একটু হিস্ট্রির দিকে তাকাই, আমরা দেখবো যে অন অ্যান অ্যাভারেজ কিন্তু আসলে 4% ইন্টারেস্ট রেটই ছিল, মানে বাংলাদেশ কৃষি ব্যাংক কিংবা পার্টিকুলার যেটা স্পেশালাইজড কৃষির যে ব্যাংকগুলো হচ্ছে তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হয়তো একটু বাড়তি ছিল, অনেক সময় 9% পর্যন্ত গিয়েছে। প্রান্তিক কৃষককে এখানে নিয়ে আসার বিষয়, কারণ 4%ও কিন্তু প্রান্তিক কৃষকের জন্য অনেক বেশি, ঠিক আছে? কারণ যেখানে সে ডিজাস্টারের কারণে তার একটা পার্টিকুলার ক্ষতি হচ্ছে, সেখানে কোনো কম্পেনসেশন আমাদের নাই, আমাদের কোনো প্রপার ইন্স্যুরেন্স মেকানিজম নাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কৃষি ঋণটা আরও কত কমে তাদেরকে ডেলিভার করতে পারি, কত কম ডকুমেন্টেশনে, কিংবা কত বড়োভাবে আরও কত মানে কৃষককে আমরা এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি, কিংবা আরও ইনসেন্টিভগুলো আমরা কতটুকু আমরা মানে আরও মোর ব্যাংকসের মধ্যে তাদের মধ্যে মানে ডিসবার্স করতে পারি, ওই জায়গাটা আমার মনে হয় যে আরও ভেবে দেখা দরকার, কিংবা আরও কাজ করার অনেক স্কোপ আছে। কৃষকের দামের ক্ষেত্রে যেটি এখন একটি বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দেখেন, ধরেন সবজির ক্ষেত্রে বলি, আলুর ক্ষেত্রে বলি, ভুট্টার ক্ষেত্রে বলি, সব 1 মাসের জন্য চলে আসে। তাহলে আপনি 1 মাসে যদি সব প্রোডাকশন চলে আসে, আপনি তো খাবেন 12 মাস। তাহলে আপনাকে এখানে কি করতে হবে? পণ্যটাকে 12 মাসের ব্যবহার উপযোগী করে পেঁয়াজের ব্যবহার, হ্যাঁ, এটা 15 দিনের করে হবে নাকি এটা হবে না, নাকি এটা পেঁয়াজ হলো যে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী টেকনোলজি আছে। আমাদের গ্রাম অঞ্চলে জাত ভিত্তিক কিছু ইস্যু আছে, সেগুলো এমনি 4 মাস ব্যবহার করা মানে সংরক্ষণ করা যায়। আর হাইব্রিড যে জাতগুলো এসেছে সেগুলোর জন্য স্টোরেজ অবশ্যই লাগবে। ফলে যেটি হচ্ছে যে পেঁয়াজ সহ নানাবিধ পণ্যের ক্ষেত্রে আমাদের সরকার কখনোই এই স্বল্প সময়ের মধ্যে সব প্রোডাকশন হয়ে যাচ্ছে সেটিকে ডিসেন্ট্রালাইজ করার জন্য হিমাগার বলি, শস্যাগার বলি, কিংবা মজুদাগার একটা সংরক্ষণ ব্যবস্থা বলি, সেটি কিন্তু উঠে আসছে না। আমরা বিপণনে বেশি নজর দিচ্ছি না যতটা না নজর দিচ্ছি আমরা উৎপাদনে। আমাদের বিরতিতে যেতে হচ্ছে, আমরা বিরতির পরে এইটাতে আলোচনায় আবার ফিরবো। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা জানতে চাইব যে বাংলাদেশের আগামী বছরের যে খাদ্য নিরাপত্তা এবং কৃষির উৎপাদন আছে তার জন্য কেমন বাজেট আমরা দেখতে চাই। আমাদের সাথে থাকবেন।
জামাইরে আগে দাও। দিতাছি তো। জামাই কতদিন পরে আসলো। আম্মা, আপনার হাতের তরকারির মজাই আলাদা। কি সুন্দর কালার, জুত মতন সেদ্ধ, বিশেষ করে ডাইলের যা কালার আর স্বাদ। সবাই তো টিউবওয়েলে পানিতে রান্না করে, আমি রান্না করি পুকুরের পানি দিয়ে। কোন কি? পুকুর তো খোলা, পুকুরের পানিতে মানুষ গোসল করে, কাপড় চোপড় কাচে, হাঁস ভাসে সেই পানিতে। সেই পানি দিয়ে আপনি রান্না বান্না করছেন, কাম সারছি। মরে যাবেন তো আম্মা, একদম মরে যাবেন। কই, মুড়ি নাই তো এখনো। বুঝছি, এই জন্য আব্বা আপনি মাঝে মাঝে সাবিয়াও পেটের সমস্যায় ভোগে। থামো। এই, তুমি সব সময় সবার ভুল ধরো কেন? না রে মা, জামাই বাবাজি ঠিক কথাই কইছে। শুধু আমরা না, আমাকে পুকুরের পানি যারাই ব্যবহার করে তারা প্রত্যেকেই পেটের সমস্যায় ভোগে। অনেকে রান্না বান্নার সময়, খাওয়ার সময় নিরাপদ পানি ব্যবহার করে, কিন্তু খাওয়ার আগে থালা বাসন ধোয়, গ্লাস ধোয়, এমনকি নিজের হাতও ধোয় পুকুরের পানি দিয়া, ট্যাপের পানি দিয়া। হ, ঠিকই তো, তাই তো করি। শোনেন আম্মা, রান্না ও খাবারের জন্য নিরাপদ পানি ব্যবহার করুন। পুকুর কিংবা নদীর পানি পান করবেন না। পানি পান করার আগে ফুটিয়ে নেবেন। সেটা সম্ভব না হলে ব্লিচিং পাউডার, ফিটকিরি বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানি নিরাপদ করে নিন। ফল ও সবজি কাঁচা খেতে হলে নিরাপদ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। সবজি ও ফলমূল কাটার আগে 1 চামচ লবণ নিরাপদ পানিতে মিশিয়ে কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখলে শাকসবজি ও ফলমূলে থাকা রাসায়নিক পদার্থের ক্ষতিকারক প্রভাব বহুলাংশে কমে যায়। পানিই জীবন, যদি তা হয় নিরাপদ। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আবার আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি অনুষ্ঠানে। আমরা আজকের পর্বের শেষ ভাগে আছি। বিরতির আগে আলোচনা করছিলাম যে আমাদের খাদ্যশস্যর উৎপাদনটা একই সময়ে হয়, এটাকে আমরা কিভাবে সেই সময় মানে ফলে হঠাৎ করে দাম কমে যায়, এটা কৃষকের একটা বড় সমস্যা। সামনে বাজেট আসছে, একটা জায়গা ইনস্ট্রুমেন্ট সরকারের থাকে, সেটা হলো প্রকিউরমেন্ট, অন্তত ধান চালের ক্ষেত্রে, যে ওইখানে আমরা সরকার নিজে শস্য কেনেন। হ্যাঁ, এবং সেই শস্য কেনার ক্ষেত্রে আমরা দেখেছি যে গত 2 বছর ধরেই সরকার তার যে লক্ষ্যমাত্রা থাকে তার থেকে মানে বেশ বড় আকারে ঘাটতির ভিতরে আছেন। সুতরাং কৃষকের কাছ থেকে কেনা যায় নাই, এবং এটার দামটা আগের থেকে ঘোষণা করার কথা অনেকবার বলা হতো, সেই দামটাও ঘোষণা যা করা হয়েছে বাজারে তার থেকে বেশি ছিল, ফলে সেইটা একটা বড় সমস্যা হয়েছে। সামনের অর্থ বছরে মানে একই সাথে তো চাপটা এটাও থাকবে যে মূল্যস্ফীতিকে আরেকটু টেনে নামাতে হলে আমার খাদ্য বিতরণের বিষয়টাকেও গুরুত্ব দিতে হবে। ফলে খাদ্য বাজেট যেটা আমরা বলি, এখানে সরকারের ক্রয় এবং বিতরণ, এই বিষয়টাতে আপনার কি মনে হয় যে এইবারের যদি অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় অন্তর্বর্তীকালীন সরকার? অ্যাবসলিউটলি এই পয়েন্টটাতে এখন খুবই গুরুত্ব দেওয়া উচিত যে আগামী বাজেটে আমাদের কীভাবে খাদ্য এবং মূল্যস্ফীতি এবং সার্বিক খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনাটাকে কীভাবে স্বস্তি দিতে পারে। সেটি হলো যে আমাদের প্রথমত সঠিক তথ্যের যে অভাব রয়েছে সেটি বিবেচনা নিয়েই আমরা যদি ধরে নিই যে আমাদের মেজর যে ইনফ্লেশনের ক্ষেত্রে যে 5টি প্রোডাক্ট আমাদের সবচেয়ে প্রভাব রাখে, সেই পণ্যগুলোকে আমরা সরবরাহ ব্যবস্থাপনাটা একদম স্মুথ রাখা। আমরা চাল, পেঁয়াজ, তেল জাতীয় এবং ভোজ্য ডাল জাতীয় এবং মশলা জাতীয় এই কয়েকটা পণ্যের ডিমান্ড এবং উৎপাদনের মধ্যে আমাদের ঘাটতি আছে। আমাদের আমদানি ব্যবস্থাপনাটাই একটা বড় ধরনের বরাদ্দ রাখা উচিত এই জায়গাটায়। সরকারিভাবে সেটা করা হচ্ছে, কিন্তু আমার মনে হয় আমদানি ব্যবস্থাপনার পাশাপাশি বিতরণ ব্যবস্থাপনাটাও এখানে সঠিকভাবে করা উচিত। আমরা ওএমএস বলছি, বাণিজ্য মন্ত্রণালয়, টিসিবি বলছি, নানান প্রক্রিয়া দিয়ে আমরা চেষ্টা করছি, কিন্তু এটা যথাযথ মানুষের কাছে পৌঁছানোর দরকার। বিতরণ ব্যবস্থাপনাটা সঠিক করা, আমদানির ব্যবস্থাপনাটা সঠিক করা এবং সেখানে যথাযথ বরাদ্দ রাখাটা, ছোট ছোট মজুদাগার এবং স্টোরেজ ব্যবস্থাপনাটার জন্য এই বাজেটে একটা বড় ধরনের বরাদ্দ রাখা উচিত, যে আগামী শীতে অন্ততপক্ষে কৃষক যাতে সবজি তুলে 1 টাকা করে বিক্রি করতে না হয়, যে প্রোডাক্টটা উৎপাদন করতে তার 5 থেকে 9 টাকা খরচ হয়।
আমরা যদি সেই ব্যবস্থাপনা করতে পারি তাহলে কিন্তু ভোক্তা কিন্তু 3 মাস পরে ওই পণ্যটা পাবে। ভোক্তা এবং কৃষক এই দুইটাকে স্বস্তি রাখতে গিয়ে সরকারকে তো একটা ডিলেমার মধ্যে পড়তে হয়। সেটি অ্যাভয়েড করতে হলে আমাকে অবশ্যই কৃষি পণ্যের মজুদাগারের বিষয়টি একটু গুরুত্বপূর্ণ দিতে হবে। লাস্টলি যেটি সরকার দেখেন, আমাদের এখানে সবচেয়ে ভালো জিনিস হলো যে এই অর্থ বছরে আমরা আশা করছি প্রথমবারের মতন 10 কোটি টন শস্য উৎপাদন হতে পারে আমাদের দেশে যত ধরনের শস্য উৎপাদন হয়, ইনক্লুডিং অল কাইন্ডস অফ ঝুঁকি আর কি। তো সেসব বিবেচনা নিয়ে 10 কোটি টনের একটা উৎপাদন সম্ভাবনা আমাদের এইবার আসে। সেই জায়গাটায় দেখেন শতাধিক পণ্য উৎপাদন হয়, সরকার সংগ্রহ করে মাত্র একটি পণ্য, সেটি হলো ধান। চাল তো মিলারদের কাছ থেকে নেয়। তো সেটি সরকার ব্যর্থ হচ্ছে। কেন ব্যর্থ হচ্ছে? আসলে সরকারের আগ্রহের জায়গাটা খুবই কম। এই আগ্রহের জায়গাটা কমার পেছনে কিছু মানুষের মিসগাইডিং আছে, সেইগুলো অ্যাভয়েড করতে হবে। গতানুগতিক যেই প্রচলিত ধারণার বাইরে এক ধরনের, আমরা এখন সব ব্যাপারেই তো সংস্কার মানে মননের ভিতরে যেতে চাচ্ছি, সেই জায়গাটা হয়তো যেতে হবে। ডক্টর আজিম করিম, আমার অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আছি। একটা বড় আলোচনা হয়েছে যে এই বছর IMF-এর ঋণ পাওয়ার যে শর্ত আছে তার মধ্যে ভর্তুকি কমানোর চাপটা থাকবে। ফলে একটা তো আশঙ্কা সবসময় করা হয় যে এই চাপে কৃষি ভর্তুকি কমে যাবে কিনা, এবং যে পরিমাণ বরাদ্দ দেওয়া হবে সেটা যথেষ্ট হবে কিনা সেই বিষয়টা থাকে। এবং তার সাথে গুরুত্বপূর্ণ হলো যে সারের দাম এবং সারের সরবরাহ সেইটাও হচ্ছে কিনা। আপনি কিভাবে, মানে কি ধরনের জায়গাতে গুরুত্ব দিতে বলবেন ভর্তুকির বিষয়ে, এবং অন্যান্য শেষ যদি আপনার বাজেটের ব্যাপারে কোনো পরামর্শ থাকে? কৃষি বাজেটকে যদি আমরা গত কয়েক বছর অ্যানালাইজ করি তাহলে আমরা দেখব যে এটা মোটামুটি 4% GDP 4% বেশি যায় অন অ্যান অ্যাভারেজ। যেমন 21-22 অর্থ বছরে দেখেছি আমরা 4.03, 22-23 অর্থ বছরে দেখেছি 4.93, এই ধরনের একটা টার্মই যাচ্ছে। আবার ভর্তুকি দিকে যদি আমরা তাকাই, সেটা ভর্তুকির পরিমাণটা কিন্তু আসলে বেড়েছিল মাঝখানে। যেমন 21-22 অর্থ বছরে কিন্তু কোভিডের সময় থাকার পরেও তখন কিন্তু 9,000 কোটি টাকা থাকলেও আপনার 22-23 অর্থ বছরে কিন্তু 16,000 কোটি টাকা ছিল। এখন IMF-এর যে কন্ডিশনটা এসছে যে আমাদের, ওইটা কিন্তু বেড়েছিল সারের মূল্য বৃদ্ধিজনিত কারণে না, কিন্তু ভর্তুকি দিয়ে দামটাকে স্থিতিশীল রাখা হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি যেটা বলছি যে ওই জায়গাটা তো আমরা একটা পলিসি হিসেবে আমরা দেখেছি, যে একটা ইনসেন্টিভ হিসেবে আমরা দেখেছি, যেটা আমরা একটা সাবসিডাইজড করছি এই জায়গাটায়। তাহলে সাবসিডি কমানো এবং এই ধরনের একটা টার্মস যদি আমরা চিন্তা করি, সেখানে আসলে আমরা এগ্রিকালচার কি আসলে টাচ করবো কিনা, এটা আমাদের জন্য অবশ্যই একটা নীতিগত একটা বড় একটা প্রশ্ন। কারণ সেখানে আমাদের অনেক ইস্যু আছে, স্পেশালি আমাদের যে ডিজাস্টার, ক্লাইমেট চেঞ্জের যে ইস্যুসগুলো আছে, এবং আমাদের তথ্যেরও যে এখনও ভালো করে আমরা এখন আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি না যে আমরা আসলে কতটুকু কীভাবে প্রজেকশন করব। যেমন আমাদের যদি আমরা দেখি যে ইনফ্লেশনের মধ্যে এখনও আমরা দেখছি যে ফুড প্রাইসটাই আমাদের মেইন কন্ট্রিবিউটরি ফ্যাক্টর, কিন্তু সেখানে আবার রাইসটাও কন্ট্রিবিউটরি ফ্যাক্টর। কিন্তু আবার কিন্তু উইন্টারে, শীতের সময় কিন্তু সবজির যে একটা ভালো উৎপাদন, ওটার কারণে কিন্তু আবার কিছুটা মিনিমাইজ হয়ে আসলো। তাহলে প্রজেকশনটা গুরুত্বপূর্ণ। আসলে কৃষি ঋণের যে বিষয়টা, ওইখানে যে স্কিমগুলো, আমার মনে হয় যে ওখানে ইন্টারেস্টকে আরও কমিয়ে এনে কিংবা একেবারেই সুদ ছাড়া দেওয়া যায় কিনা একটা পর্যায়ে আমরা যদি ওইভাবে চিন্তা করতে পারি, এটা আমাদের জন্য একটা রিভলিউশনের একটা স্টেপ হতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে কৃষকের খরচটা কিভাবে কমানো যায়। কারণ এই যে কৃষকের যে খরচটা, উৎপাদন খরচটা, এটা তার দিকে যতটা না হয়, তার থেকে অনেক সময় দেখা যাচ্ছে যে ভোক্তা পর্যায়ে আস্তে আস্তে যে খরচটা, মাঝখানে যে মধ্যস্বত্বভোগী যে গ্রুপটা আছে, তাদের যে একটা ডমিনেন্স কিংবা সিন্ডিকেটের যে একটা ইম্প্যাক্ট, সেটা থেকে আমরা আসলে কিভাবে বের হতে পারি, এবং সেখানে যেন কৃষক পর্যায়ে যেন ওনারা এফেক্টেড না হয়। কারণ এখানে যেহেতু অনেক ইস্যু আছে, এটা পেরিশেবল গুডের একটা বিষয়, আমাদের প্রকিউরমেন্টের একটা ইস্যু আছে, অনেক যেহেতু ইস্যু আছে, ওই ইস্যুসগুলোকে আমরা প্রপারলি হ্যান্ডেল করার আগ পর্যন্ত আমরা কিভাবে ক্রেডিটটাকে আসলে আরও একটু মোবিলাইজ করতে পারি, আরও কম সুদে নিয়ে আসতে পারি, কিংবা ওই ধরনের যে ইনস্ট্রুমেন্টগুলো, আমার মনে হয় যে ওখানে আমাদের কিছু স্টেপ। আমার এই জায়গায় দুটি সাপ্লিমেন্ট আছে আর কি, একদম দুটি সাপ্লিমেন্ট। একটি হলো যে ঋণের ক্ষেত্রে শ্বেতপত্র প্রণয়ন কমিটির একটি বড় ধরনের অবজারভেশন আছে অব্যবস্থাপনা এবং দুর্নীতির। আমরা ঋণটা কৃষক পাচ্ছে কি না সঠিক হারে, সঠিক পরিমাণে, সেটি কিন্তু একটি দেখার সুযোগ আছে। ভর্তুকি আমাদের দুটি কাজ আছে, একটি হলো যে পরিমাণগত যে বিষয়টি, সেটি আসলেই এই পরিমাণটা কৃষকের জন্য যাচ্ছে নাকি পাচার হচ্ছে নাকি অপব্যবহার হচ্ছে। আবার এটাও সত্য যে
জনপ্রতি কৃষকের যে বরাদ্দ কৃষিতে ভর্তুকি সেটি কিন্তু আমাদের সমসাময়িক বিশ্বের যে দেশগুলো আছে কৃষি পণ্য উৎপাদনের ক্ষেত্রে খুবই কম। ভর্তুকি ব্যবস্থাপনা নিয়ে অনেক বিষয় আছে, যেভাবে ডিলার নিয়োগ হয় এটা খুবই রাজনৈতিক পক্ষপাত দুষ্টভাবে হয়েছে, এটাকে দুর্নীতি হয়েছে এবং অনেক ক্ষেত্রেই বিভিন্ন সময় প্রণয়ন কমিটিতে সেটি একদম সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। এবং আমি মনে করি এই অর্থ বছরেও আমরা বিভিন্ন সময় অভিযোগ শুনেছি যে অনেক জায়গাতেই সার গিয়ে হয়তো ডিলারের কাছে পান নেই, আবার তার বাইরে থেকে কিনতে হয়েছে, যেখানে কৃষকদের বেশি দাম দিতে হয়েছে, যে কারণে উৎপাদন খরচ অনেক জায়গায় বেড়ে গেছে। এই ধরনের অভিযোগগুলো কিন্তু আছে। খরচ কমিয়ে আনার যে বিষয়, ব্যবস্থাপনার যেখানে আমাদের আসলে ইন্টারভিউটা করা দরকার। ইভেন সোশ্যাল সেফটি নেটও আমরা কিন্তু মিস টার্গেটিং এই ইস্যুটা কিন্তু বহু পুরনো। দর্শক, আমরা আলোচনা করছিলাম যে আমার যে বাজেট আছে সরকারের, সেই বাজেট থেকে কৃষকদেরকে আগামী অর্থবছর কোন জায়গায় গুরুত্ব দেওয়া উচিত। আমরা যেটুক আলোচনা করেছি সেটার প্রথম অন্তত বিষয়টা হলো যে যেই ভর্তুকিটা সরকার দেন এটার পরিমাণ না কমানোটাই ঠিক হবে, এবং বিশেষত আমাদের যে উচ্চ মূল্যস্ফীতি আছে তার ভেতরে আমার খাদ্যপণ্যের সরবরাহ যদি ঠিক রাখতে হয়, কৃষি উৎপাদনের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। তথ্য উপাত্তের বিষয়টি বড় করে এসছে এবং তথ্য উপাত্ত ছাড়া নীতি কৌশল তৈরি করা কঠিন হয়ে যায়। সেইটা ব্যাপারে আমার যারা আলোচক আছেন তারা বলেছেন যে এটাকে ব্যবহার করা, এবং একই সাথে যেটা বলেছেন সেটা হলো যে সরকার কৃষকের কাছ থেকে যে পণ্যগুলো কিনবে, সেই বিশেষত ধান চাল যেটা কিনেন সেটা কৃষকের কাছ থেকে কেনা এবং সেটার লক্ষ্যমাত্রা যেন সরকার নিশ্চিত করতে পারেন, এটা খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ সরকার আবার এটাকেই কিন্তু আমাদের যারা দরিদ্র মানুষ আছেন তাদের কাছে ফিরিয়ে দেন স্বল্প মূল্যে। দর্শক, আজকে আলোচনা শেষ করছি, আমরা আবার ফিরবো, আলোচনা করব, জানতে চাইব কেমন আছে অর্থনীতি।